শ্মশানবাসী হয়েছিল, তেমনি আমি 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 তোমার সব ঐশ্বর্য সবকিছু ত্যাগ করে আমি আমার অর্জুনের হাত ধরে তোমার বাড়ি থেকে বেরিয়ে যাবো। আর তোমার কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না বাবা, কিছুতেই না, কিছুতেই না। শোন মা সাধনা, তুই আমার মা, আমার বয়স হয়েছে, তাই বয়স হলে সব বাবারাই তো ছেলে মেয়েদের কাছে ছেলের মতো হয়ে যায় রে মা। তুই তো আমার মা, আরে মা হয়ে এই বুড়ো বাবাটাকে তুই কার কাছে রেখে যাবি রে মা? বাবা, তুই ছাড়া যে আমি বড় অসহায়। বাবা, আমি তো তোমারই মেয়ে, তাই তোমার সব বিদ্যেগুলো না আমি একটু একটু করে শিখে ফেলেছি। কারণ তোমার বাস্তব বুদ্ধি যখন কাজ করে না, তখন তুমি অভিনয় করে মানুষের দুর্বল জায়গায় তুমি আঘাত করতে যাও। শোন মা সাধনা, তুই চাইলে আমি অর্জুনের থেকে অনেক অনেক ভালো ছেলের সঙ্গে তোর আমি বিয়ে দেবো রে মা। না, ভালোবাসার থেকে মেয়েদের জীবনে ভালো কোনোদিনই কিছু হতে পারে না। তাই মেয়েদের জীবনে তাদের ভালোবাসাই সবকিছু বাবা, সবকিছু। আর তোমাকে একটা কথা বলে যাই, আমি আমার ভালোবাসার প্রথম অর্জুনকে বিয়ে করবো। আর তুমি কিছুতেই আসতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। অর্জুনের সঙ্গে তোর বিয়ে হবে না, কারণ অর্জুন আমার শত্রু। আর শত্রুদের এই অমিতাভকে আমার কোম্পানিতে চাকরি দিয়েছিলাম এই কারণে যে অসীম শক্তি আছে, কাজে লাগিয়ে টাকা ইনকাম করবো। অথচ সে আমার বংশের ইজ্জতের ইজ্জত অর্জন ওর হাতটাকে আমি ফেলে দেবেন, তাই না মিস্টার গুপ্ত? যে কাজটা তুমি করতে বলে না সেই কাজটা করে আমাকেই করতে হবে মিস্টার রবি। কিন্তু কেন তা করবেন? আপনি তাকে আমাদের কোম্পানিতে চাকরি দেওয়ার পর থেকে সে আমাদের কোম্পানির পক্ষে অনেক ভালো কাজ করেছে। আমি তাকে ভালো কাজ করবার জন্য চাকরি দিই। শুধু নট অনলি অর্জুনকে স্যার, অর্জুনকে শুধু নয় স্যার, আমাদের কাউকেই আপনি ভালো কাজ করার জন্য চাকরি দেননি। আপনি শুধু নিজের ছাড়া আর কোনোদিনই কারোর ভালো কথা চিন্তাই করতে পারেন না। কথা বলছো, তোমার কি বাচ্চা জ্ঞান লুপ্ত? মনুষ্যত্ব একটু একটু করে জেগে উঠেছে ওই অর্জুনের সাথে বন্ধুত্ব করে। অর্জুনকে কাছে পেয়ে আমার মানুষের মতো বাঁচতে ইচ্ছা করছে স্যার। আপনার যে অর্জুন সেই অর্জুন আজ আমার স্ত্রী পুত্রকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে আমার বাবার জীবনে এনে দিয়েছে স্বর্গীয় স্বাদ, যে স্বাদ আমি বাবার জীবনে কোনোদিনই পৌঁছে দিতে পারিনি। আর সেই জন্যই বুঝি অর্জুন বর্তমানে তোমার বন্ধুর মতো, তাই না? না স্যার, অর্জুন আমার বন্ধুর মতো নয়, অর্জুন আমার ভাইয়ের মতো। রবি, ওই মতো শব্দটা না ভীষণ ভয়ঙ্কর। বিশ্বাসের লোকে টোয়াল মারে। আপনার কথা তো ঠিক আমি বুঝতে পারলাম না। আরে পারবে বুঝতে পারবে সেদিন তোমার ভাইয়ের মতো বন্ধুর মতো অর্জুন তোমার স্ত্রীর বয়ফ্রেন্ডের মতো হয়ে যাবে। I mean, you are going wrong way, Ravi. আর কথা বলতে শোনো, এই তোমার স্ত্রী অঞ্জলিদের সঙ্গে তোমার ভালো সম্পর্ক নেই, অথচ যৌবন আছে। আর যৌবনকে কাছে পেতে চাইবে, অতএব খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে তোমার স্ত্রী অঞ্জলি ওই বাস্টার্ড অর্জুনের বউয়ের মতো বসে আছে। আমি অকারণ উত্তেজিত হয়ে পড়ছি। মিস্টার গুপ্ত তো ঠিক কথাই বলে গেছে। গত রবিবার দিন ওদের দুজনের একসাথে সিনেমা যাওয়া, অঞ্জলির অর্জুনকে জোর করে মিষ্টি খায় না। আমি ভাবতে পারছি না যে অর্জুনকে আমি ভাইয়ের মতো ভালোবেসেছিলাম, সে অর্জুন আজ আমার এত বড় শত্রু। ভুল হয়েছিল কিছুদিন আগে, এখন আমি আমার সেই ভুলটাকে সংশোধন করে নিলাম। আর তুমি তো অনেক মানুষ খুন করেছো। আগে করেছি স্যার, আগে করেছি। এখন অনুশোচনায় ছুরিটার হাতে আমি নিজেই নিয়ে হতো। তার মানে তুমি সন্ন্যাসী হয়ে বৃন্দাবন চলে যাবো, ঠিক করছো? বৃন্দাবন যাবো না স্যার, বৃন্দাবন যাবো না, তবে চেতনার চঞ্চলের জীবন গাড়িটাকে আমি তার করে দেবো। তাহলে নির্মল তোমার সম্পর্কে যা রিপোর্ট করেছিল বাবু বিমরার কখনো পাখা গজায় জানো? আর পাখা গজায় কিন্তু বিমরের মৃত্যু হয়। মৃত্যু তবু
ফিরিয়ে আসতে পারে? পবিত্র জীবনের জন্য আলোর বিচরণ করে অন্ধকারের যন্ত্রণা উপলব্ধি করে মিস্টার ব্যানার্জি। তোমাকে আমি আমার আমাকে আমার কথা শেষ করতে দিন। ওই অর্জুন বাবুকে মার্ডার করার কথা সামনেও ভাববেন না। আর আমি আপনাদের আদেশ পালন করলাম না বলে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ফিরলে নয়, আমি আলোর সংগ্রাম করার জন্য জীবিত মানুষ। তাই সীমাবদ্ধ মুক্তির চাবি ছেড়ে এই মুহূর্তে অন্ধকার পথ থেকে চিরকালের জন্য বেরিয়ে চললাম। Goodbye. Goodbye. নিজের সেবাপূর্ত গুপ্তকে তুমি চেনো না শয়তান, চেনো না তার রাইট হ্যান্ড এই রবি ব্যানার্জিকে। তোমাকে আমি এখন সে কথা পরে চিন্তা করবো। এখন আমার একমাত্র কাজ অর্জুনকে মহাপ্রস্থানের পথে পাঠিয়ে দেওয়া। Yes, you are right. এবং ঠিক সেই জন্য এই মুহূর্তে আমি তোমার কথাই চিন্তা করছিলাম নির্মল। ভাবতে হবে না, কারণ মিনিটের কাঁটা ঘুরলে ঘন্টার কাঁটাকেও ঘুরতে হয়। এই নির্মল, আজ থেকে মোটা অর্জুনকে কথা এখানে শেষ। কাজ এখান থেকে শুরু। অর্জুনের মাথাটা থাকবে। আমার মাথায়, ওই মানিক তোলার মোড়ে এখন তোমাকে বলবেন, কি বলবো? টাকা অনেক বেশি লাগবে। কারণ অর্জুনকে খুন করার জন্য যে পাওনা টাকাটা 3 ভাগ হবে তো। 7 দিনের মধ্যে ওকে মার্ডার করা হবে। এর তারপর কথাটা মনে রাখবেন। তো হবে, প্রশান্ত হবে যেদিন বাবার অতি স্নেহের পাত্র বাস্টার্ড অর্জুনকে আমি মার্ডার করে শেষ করে দেবো। পৃথিবীর খেলার মাঠ থেকে একেবারে বোল্ড আউট করে দেবে, তাই না? তুমি হঠাৎ হ্যাঁ, আমি এলাম। আমি শুনছিলাম তোমাদের কথা। আমি না সবকিছু না আসলেও কিছু কথা তোমার শুনেছি ডার্লিং, আর সেই জন্য তো বলছি ওই জানোয়ার অর্জুন তোমার শত্রু বলেই আজ থেকে সে আমারও শত্রু। তুমি আমাকে এত ভালোবাসো তো? হ্যাঁ, বাসি তো। তোমাকে মনে মনে স্বামীর আসনে বসে কত স্বপ্ন যে দেখেছি, পল্লবী। তুমি জানো না। আমার পল্লবী, তাই তো বলছি, তুমি কোনোদিন আমার কাছ থেকে দূরে সরে যেও না, তাহলে তুমি সইতে পারবো না। পল্লবী, তুমি হঠাৎ সরে যাবার কথা বললে? বললাম, কারণ তুমি জানো না তো ওই অর্জুনকে খুন করার অপরাধে তোমার যদি ফাঁসি হয়ে যায়। ফাঁসি? হ্যাঁ, ফাঁসি। মিস্টার গুপ্তকে তো চেনো না? যদি ধরা পড়ে গিয়ে সব দোষ যদি সে তোমার উপর চাপিয়ে দেয়, তাহলে 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 আমি বলি ওই জানোয়ার অর্জুনকে শেষ করার দায়িত্ব তুমি আমার হাতে তুলে দাও। আমি কাহিনী করে ওকে ঠিক একেবারে ফিনিশ করে দেবো। পল্লবী, তাহলে তোমাকে আমি বিয়ে করে আবার নতুন করে সংসার করব। স্বপ্ন। তাহলে অর্জুনকে শেষ করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে আমি নিশ্চিন্ত হলাম পল্লবী। আর আমি আবার 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 আজ আবার তুমি আমার কাছে হেরে গেলে রবি। অর্জুন, অর্জুন, তোমাকে বাঁচাবার জন্য আমি কি নিখুঁত অভিনয় করলাম সেটা তুমি দেখতে পেলে না অর্জুন? তোমাকে ভালোবেসে আমার বুকের বকুল একটা একটা করে মাটিতে ঝরে পড়লো। অর্জুন বাবুকে বাঁচাতে আছেন কেন দিদিমণি? আমি তাকে ভালোবাসি বলে। কিন্তু তিনি তো আপনাকে ভালোটা বাসেন না। এই হিসাবটা আমি করে দেব। ভালোবাসা কি কোনোদিন হিসাব নিকাশ করে হয় গোপাল? পুরোপুরি হিসাব না থাকলেও কিছু তো হিসাবটা রাখবো দিদিমণি। কোনো হিসাব নেই গোপালদা, ভালোবাসা তো হিসাব নিকাশ করে হয় না গোপালদা। দিদিমণি, একতরফা ভালোবাসা যে সুখের হয় না। আমার একমাত্র বোন অতি ওই আপনার মতো একতরফা ভালোবাসে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে দিদিমণি। গোপালদা, গোপালদা, উনি যখন ডেকেছে তখন দাদাকে জন্যই বলছি, শুনো ওই অর্জুন বাবু নিজ সুখ থেকে বিয়াটা করছে, তাই তাকে বাঁচাবার এত বড় দায়িত্ব মাথায় তুলে না নিয়ে এখান থেকে চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাও দিদিমণি। এখান থেকে চাকরিটা গোপালদা, 100 টাকা দেবেন দিদিমণি। গোপালদা, এই নাও গোপালদা। বাজার ফেরত দেবো এ কথাটা বলবো না দিদিমণি। আমি জীবনে যা প্রতিদিন খাই না আপনার দেওয়ায় টাকা দিয়ে আমি মদ খেয়ে আমার জীবনে সমস্ত দুঃখ ভুলে যাবো। গোপালদা, সমস্ত দুঃখ
আমি আমার এই মনের যন্ত্রণা, আমি আমি আমার এই দুঃখটা কেমন করে বলবো বাবা না, কেমন করে বলবো? শ্রীমতী যেন গো ভুল করে ভালোবেসে কেঁদে গেছি সারাটি জীবন, আমি তেমনি করে শুধু কাঁদবো, আমি তেমনি করে ভালোবাসবো। শ্রীমতী যেন ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন, তেমনি করে শুধু কাঁদবো, তেমনি করে আমি তেমনি করে শুধু কাঁদবো, তেমনি করে ভালোবাসবো, আমি তেমনি করে শুধু কাঁদবো, আমি তেমনি করে বাহ বাহ বাহ, কি সুন্দর অভিনয় তোমার। অর্জুন, অর্জুন নয়, অর্জুন বাবু। অর্জুন বাবু, অর্জুন বাবু আমার কথা শুনুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যান অর্জুন বাবু। আর অভিনয়ের কথা বললেন না অর্জুন বাবু, আমি কোনো অভিনয় করিনি অর্জুন বাবু, কারণ আমি যদি অভিনয় করতাম তাহলে আমি নিজেকে সবার মাঝে বিলিয়ে দিয়ে এভাবে আপনাকে বাঁচানোর চেষ্টা করতাম না অর্জুন বাবু। বাঁচাবার চেষ্টা হ্যাঁ, করছো তুমি? আমি ঠিকই বলছি, আপনি জানেন না গুপ্তান কোম্পানির হেড অফিসে আপনার বিরুদ্ধে কি দারুণ ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? হ্যাঁ, ষড়যন্ত্র, আপনাকে মিস গুপ্তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র। আরো আছে অর্জুন বাবু, আরো আছে। মিস্টার রবি শ্রী অঞ্জলির সঙ্গে আপনাকে অবৈধ প্রেমে জড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। যাকে আমি নিজের বৌদির মতো সম্মান করি, যার শ্বশুরকে আমার নিজের বাবার মতো মনে করি, যার স্বামীকে আমার নিজের দাদার মতো শ্রদ্ধা করি, আমাকে বাবার জন্য তার সম্পর্কে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? আরো নির্লজ্জের মতো বলছি অর্জুন বাবু, মিস্টার রবি আর মিস্টার গুপ্তা আপনাকে খুন করতে চাই, যত এখান থেকে পালিয়ে যান। আমি তোমাকে এখনো বলছি, এই মিথ্যে অভিনয়গুলো দয়া করে আমার সামনে বন্ধ করো। না অর্জুন বাবু না, আমি অভিনেত্রী নই অর্জুন বাবু, আমি অভিনেত্রী নই। আমি আপনার সঙ্গে কোনো অভিনয় করিনি অর্জুন বাবু। তাই বলছি, প্রয়োজন হলে আমি আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে প্রমাণ করে যাব। আমি আপনার সঙ্গে কোনো অভিনয় করিনি অর্জুন বাবু, কখনো না, কোনোদিনও না, ভুল করো না। এই প্রেমে ব্যর্থ হয়ে পল্লবী একদম নাকিন হয়ে গেছে। কিন্তু এক্ষুনি আমার মা এসে বলবে সাধনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলবার জন্য মিস্টার গুপ্তের সঙ্গে। কিন্তু আমি একটা কথা ভাবছি, নারী নাগিনী হয় কখন? যখন তার ভালোবাসার নাতিকে সে কাছে না পায়। যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়েটা না হয়? আরে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। এতখানি আত্মবিশ্বাস তুমি কি করে পাচ্ছ সাধনা? বলো না, আমার মনে হচ্ছে কোনো একটা ভুল হচ্ছে। আরে বাবা, সব ভাবনা যদি তুমি বিয়ের আগে ভাবো তাহলে তুমি জয় করবে কি করে? একটা কথা মনে রাখবে অর্জুন, জয় করতে গেলে কিন্তু
ভয় করা চলে না। ঠিক করেছো মা সাধনা, মায়ের আর এক নাম মৃত্যু। মা মা আমার মনে হয় এই মিস্টার গুপ্ত কিন্তু সাধারণ সঙ্গে আমার বিয়ে দেবে না। কিন্তু মিস্টার গুপ্তের সাবালিকা মেয়ে সাধনা তো অমত নেই। কিন্তু বলো কিন্তু তাই বাবা, তোরা দুজন আমার পাশে এসে দাঁড়া, আমি তোদের দুজনকে নিয়ে একসঙ্গে শিবাব্রত গুপ্তের সঙ্গে দেখা করবো। আয়, আয় বাবা, আয়। মোহাম্মদকে আর কষ্ট করে পর্বতের কাছে যেতে হবে না, পর্বত নিজেই মোহাম্মদের কাছে এসে গেছে। ওমা 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 কি হলো মা? তুমি এইভাবে চিৎকার করলে কেন মা? ওনাকে দেখার পর তুমি এইভাবে হাত তুললে কেন? ওমা শোনো, ও তো সাধনার বাবা মিস্টার সেবা করতো। ওরে ওরে অর্জুন, এতদিন যে কথাটা তোর কাছে গোপন করেছিলাম, শোন, ওই জানারটা তোর মায়ের ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল। ওই জানারটার জন্য আমার সেদিন সোনার সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ওই জানারটার আসল নাম মিস্টার সেবব্রত গুপ্ত নয়, না, সেবব্রত গুপ্ত লুকিয়ে থাকা ওই শয়তান লক্ষ্যটার নাম হচ্ছে নিখিল গুপ্ত। শোন অর্জুন, এটা তোর মায়ের আদেশ। ওই নিখিল গুপ্তের আভিজাত্যের ইজ্জত, বংশের ইজ্জত, অহংকারের ইজ্জত, এই সাধনাকে তুই ছিনিয়ে নিয়ে আয়। আমার জীবনে শেষ সংসার আমি কিছু থাকবো না। ঠিক এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত সিস্টেম চেঞ্জ করে আপনার মেয়ে সাধনাকে আপনার হাতে কেড়ে নিয়ে আমার মায়ের অপমানের চরম প্রতিশোধ নেব নিখিল গুপ্ত। আজ তোকে এই মুহূর্তে কোনো জন্ম দিতে বলছে, আমার ঘৃণা হচ্ছে বাবা, ঘৃণা, ঘৃণা, ঘৃণা। সাধনা করো মিস্টার গুপ্ত। আজ থেকে তুমি তোমার মৃত্যুর দিন সাধনা করো। আজ থেকে তুমি আমার জীবনের চরম শত্রু, আমার মায়ের অপমানকারী জঘন্যতম শত্রু। তোমাকে বাঁচিয়ে রেখে এই পৃথিবীর মাটি আমি কলঙ্কিত করবো না। আজ শুধু তোমার হাত থেকে আমি সাধনাকে কেড়ে নিয়ে চললাম। এরপর আমি এখানে যেদিন আসবো, তোমার বুকের রক্ত আমার হাত লাগাবো, মুছে দেব তোমার কলঙ্কিত জীবনের অশ্লীল ইতিহাস। কথাটা মনে রাখবে। পিছন দিকে নিয়ে যাবো না, জানো সাধনাকে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নেবো। আমি তোর বাবা, তোদের পরিচয় এখনো জানে না। তোদের পরিচয় জানার আগে শেষ পরিচয়কে আমি থানায় দিয়ে করিয়ে দেবো। সঞ্জয়, সঞ্জয়, শিগগিরই ছুটে আসো, সর্বনাশ হয়ে গেছে। সঞ্জয়, এ সঞ্জয়, এসে গেছি স্যার। তখন কি করছিল? ঘুমাচ্ছিল নাকি? আমরা কালকে নাইট ডিউটি ছিলাম, তাই একটু স্যার। টাইট করো। থানা ডিউটি অবস্থা ঘুম। ওইদিকার খবর শুনে আমার ঘুম উড়ে যাচ্ছে। আর তুমি কি না? কেন কেন কি হয়েছে স্যার? আরে এই মাত্র মিস্টার সেবাপত্র গুপ্ত জানালেন অর্জুন নামে সেই ছোটটা গুপ্ত সাহেব মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। কি স্যার? হ্যাঁ, গুপ্ত সাহেব এখনই থানায় আসে ডায়েরি করতে। যেমন করেই হোক সেই কালপিট অর্জুন ভট্টাচার্যকে আমাদের ধরতেই হবে। তার কোনো দরকার নেই স্যার। আপনার নিজেরাই ধরা দিতে তোমরা আমরা আইনের চোখে আমরা এখন সাবালক এবং সাবালিকা। আর আপনি আমাদেরকে আপনি বলে কথা বলবেন, তোমরা বলে নয়। আপনি সাধারণ কিনা পালিয়ে ফেলে না, অর্জুন আমাকে নিয়ে পালিয়েছিনি। আমি নিজের স্বইচ্ছে অর্জুনের হাত ধরে আমার বাবার কারখানা থেকে আমি পালিয়ে এসেছি। এই কথাগুলো আপনি আপনার ডায়েরিতে লিখে রাখুন। একটা কথা মনে রাখবেন, আমরা হলো সাবালক এবং সাবালিকা। ভারতীয় দণ্ডবিধির কোনো আইন নেই যে আমাদেরকে কোনো জেলে আটকে রাখে। তাই আমাদেরকে খোঁজার চেষ্টাও করবেন না। কি বললেন? সরি,
সাবালিকা মেয়ে যদি স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে আসে তাকে অ্যারেস্ট করা তো দূরের কথা, তাকে বাধা দেওয়াও আমার পক্ষে বেআইনি। তাছাড়া আইন শুধু শুধু নিজের হাতে কেন নিতে যাবো বলুন তো? শুধু শুধু কেন মিস্টার অনিরুদ্ধ বাবু, আমি আপনাকে 10,000 টাকা দেবো। কিন্তু কিন্তু এই মাত্র আপনার মেয়ে এসে বলে গেলেন তিনি নিজের স্বেচ্ছায় অর্জুনের সঙ্গে পালিয়ে এসেছে। 50,000 টাকা দেবো। জোর চিন্তা চিন্তায় কথা না আপনার খাতায় লিখে দেবে, আর তার সঙ্গে এটাও লিখে দেবেন সাধনাকে অর্জুন এটা চিন্তায় করে নিয়ে যায়নি, তার সঙ্গে বিখ্যাত গুন্ডা পবিত্র রায়ও ছিল। আরে পুলিশের চাকরি করে ভাই, পলিসি জানেন না? পলিসি অন্য অর্জুনকে অন্য গুন্ডাদের মার্ডার করে 10টি চাপিয়ে দেবো সারা পবিত্র রায়। আর আমি এটাও প্রচার করে দেবো সাধনাকে কে আগে বিয়ে করবে, এই না মারপিট কথা কথা সারা পবিত্র অর্জুনকে মার্ডার করে দিয়েছে। আরে মিস্টার অনিরুদ্ধ বাবু, পৃথিবীতে কোনো টাকা করেছিলেন, টাকা তাদের কাছে টাকার ইজ্জতে সব থেকে বেশি, অন্য কিছু নিয়ে মাথা ঘামাই না। তুমি পুরো রাইডে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে গুপ্ত সাহিত্যটা বলে গেলেন এটাই লিখে নাও। আমি তো তোমার থানার জিপটা নিয়ে একটা রাউন্ড মেরে আসছি। কি বিচিত্র এই দেশ, ওই বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করে গেল মাত্র 50 টাকা। এই দেশে সব হয় বন্ধুরা, সব পুরে টাকায়। আমি যতই তুমি চেষ্টা করো অর্জুন, অস্ত্র তুমি পারবে না। আইনের সঙ্গে অস্ত্রের যুদ্ধে কোনো অস্ত্র তুমি খুঁজে পাবে না। তুমি তোমার ধৈর্য, সঞ্চয়, মাতৃত্ব নিশ্চিত হয়ে যাবে। তোমার সংগ্রামে রথের টাকা গ্রাস করবে ওই রাক্ষসী টাকা। তুমি অকালে প্রাণ হারাবে অর্জুন, অকালে প্রাণ। ভুবন ব্যানার্জির বাড়ি থেকে এগিয়ে আসছে ফটলোকভাবে রেলগাড়ি। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা কি চান না 14 নম্বর স্টেশনে গাড়িটাকে দাঁড় করিয়ে এখানে কি ঘটনা ঘটবে তা নিজের চোখে দেখতে? ভুবন ব্যানার্জির বড় ছেলে রবি অর্জুন আর অঞ্জলির সম্পর্ক নিয়ে সন্দেহ শুরু করেছে। তবে ভুবন বাবু ওই অর্জুনকে ছেলের মতো ভালোবাসে, অঞ্জলি অর্জুনকে দেওরের মতো ভালোবাসে। অথচ ওরা কেউ জানে না অর্জুনের সঙ্গে ওদের কিসের সম্পর্ক। তবে কি দুর্নিবার আকর্ষণ অর্জুনের ওপর ভুবন বাবু? এক অপরিচিত পুত্রের জন্য পিতার বুকে কি যন্ত্রণা তা নিজের চোখে দেখুন। অর্জুন একদিনে বাড়িতে না এলে আমার বুকটা যেন শূন্য মনে হয়। ওকে একদিন না দেখলে মনে হয় যেন অনেকদিন ওর সাথে দেখা হয়নি। অথচ অর্জুন প্রায় আমাদের বাড়িতে আসে। আমার ছেলের বউ নাতি ওকে ভীষণ ভালোবাসে, কিন্তু একটা অপরিচিত ছেলের উপরে কেন এতখানি মায়া, কিসের এতখানি আকর্ষণ? আমি বলতে পারি বাবা। পাগলি বউ আমার, সব বলতে পারি। অথচ দেখো ব্যাপারটা আমি ঠিক বুঝতেই পারিনি। আচ্ছা বৌমা, অর্জুন আমাদের বাড়িতে কতদিন হলো আসেনি? 4 দিন বাবা। কি আশ্চর্য, মনে হচ্ছে যেন 4 যুগ ওর সাথে দেখা হয়নি। বৌমা, তুমি কি সত্যিই বলতে পারো কেন এমন হয়? অর্জুন ঠাকুরকে আপনি আপনার ছোট ছেলে সময়ের মতো মনে করেন? চুপ করো বৌমা, চুপ করো। তুমি ওই মতো শব্দটা আমার সামনে বারবার উচ্চারণ করবে না। ওই অভিশপ্ত শব্দটা আমার জীবনে একটা চরম অভিশাপ। অর্জুনকে আমি ভালোবাসি, ওর প্রতি আমি মনে মনে দুর্বল হয়ে পড়েছি, কিন্তু তার মধ্যে কোনো মত নেই। ওই ভয়ঙ্কর কদর্য শব্দটা আমার জীবনের একটা চরম অভিশাপ। এই ভুবন ব্যানার্জির বুক থেকে গতর ক্ষত আজও মোছেনি বৌমা, আর উঠবেও না কোনোদিন না।
কোনোদিন না। বাবা, কি আশ্চর্য! কখনই কোনো কথা বলতে গেলে যখনই বাবার সামনে এই মত শব্দটা উচ্চারণ করেছি তখনই বাবা যেন কেমন হয়ে গেছে, বাবা যেন কেমন হয়ে গেছে। কাকাবাবু, কাকাবাবু, কাকাবাবু কোথায় বৌদি? আমার সময় কাকাবাবু দেখা হওয়া খুব জরুরি। কি হয়েছে অর্জুন? তুমি এমন করে হাত পাচ্ছো কেন? কি হয়েছে? বলছি বৌদি, বলছি শোনো না, আমি ওই সাধনাকে ওর বাড়ি থেকে ছেড়ে নিয়ে এসেছি। সে কি? সেটা অবশ্য সাধনার সম্মতে এবং আমার মায়ের ইচ্ছা সেই কাজটা আমি করেছি বৌদি। অর্জুন, শোনো না, কোনো কিন্তু নয়, আমি আমার জীবনের চরম সত্যকে চিনতে পেরেছি, তাই তো কাকাবাবুর কাছে ছুটে এসেছি ওই শয়তান নিখিল গুপ্তকে অ্যারেস্ট করবার জন্যই। বৌদি, আমার একটা কথা শোনো বৌদি, দেখো আমার না প্রমাণ জোগাড় করতে অনেক টাইম লাগবে, আর কাকাবাবু তো প্রমাণ ছাড়া আমার কথা বিশ্বাস করবে না। ও বৌদি করো না, তুমি তুমি আমাকে কাকাবাবুর কথা বলবে, আমি জানি কাকাবাবু তোমার কথা একদম অবিশ্বাস করবে না। বলো না বৌদি, দয়া করে আমার এই কাজটা করে দাও না বৌদি, করো না। শোনো, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু কিন্তু শয়তান নিখিল গুপ্ত যে আমার মায়ের অপমান করেছিল তাকে আমি কিছুতেই ছাড়বো না, যেমন করে হোক তাকে আমি শেষ করবোই, আর তার জন্য আমাকে যত যেতে হবে তত দূরে এগোবো। বৌদি, তুমি শান্ত হও ভাই। না। এমন উত্তেজিত হও না, তুমি বৌদি, শান্ত হও। বৌদি, আমি যে শান্ত হতে পারছি না বৌদি, আমি কেমন করে শান্ত হবো বলতে পারো? ওই নিখিল গুপ্ত, যে নিখিল গুপ্তকে আমি ছোট থেকে খুঁজে পেয়েছি, সেই নিখিল গুপ্তকে আমি খুঁজে পেয়েছি। ওই নিখিল গুপ্তই তো আমার মাকে অপমান করেছিল, আমার মায়ের সম্মান নষ্ট করতে চেয়েছিল। কেমন করে আমি তাকে ছাড়বো না? তাকে আমি ছাড়বো না। শান্ত হও ভাই, তুমি শান্ত হও। বলো না। শাস্তি দেওয়া উচিত, তবে সেটা সেবাব্রত গুপ্তকে নয়, শাস্তি দেওয়া উচিত চরিত্রহীন অর্জুন ভট্টাচ আর চরিত্রহীনা অঞ্জলি ব্যানার্জিকে। কি বললি জানো? দাদা বলে তাকে সম্বোধন করছিস, তার বউ অঞ্জলির সাথে প্রেম করতে তোর লজ্জা করে না? তোর রাত করে থাকবে একদম। আর তার এই কথা উচ্চারণ করলে আমি কিন্তু তোমার জিপটাই টেনে ছেড়ে ফেলবো রবিদা। তোর রাত করে থাকবে না বেজন্মা। আমি থাকতে তোমরা অর্জুন ঠাকুর গায়ে কাটা হাত দিতে পারবে না। তাহলে তোকেও মরতে হবে কলঙ্কিনী। এই মিস্টার ব্যানার্জি, এই কথা যদি ফাটারের করে উচ্চারণ করো তাহলে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। আমার সামনে দাঁড়িয়ে আমার বৌদি যদি একটা নোংরা কথা উচ্চারণ করো তাহলে তোমাকে আমি শেষ করে দেবো। আমার জন্য যদি আমার বৌদির উপর একটা অত্যাচার হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না। তোমার ওই হাতটাকে, তোমার নোংরা মুখটাকে আমি টেনে হেঁটে রেখে আমার বৌদির অপমানের চরম প্রতিশোধ আমি নিয়ে যেতে একটু ভাববো না। নাম আমার অর্জুন, কথাটা মাথায় মনে। রাতটা পরে থাকবে রে বেজন্মা। তোমরা অর্জুন ঠাকুর বড় কোনো ক্ষতি করো না। আমি তোমার দুটি পায়ে ধরবো, চোখে ছেড়ে দাও। ছেড়ে দেবো? তাহলে তুমি কথা দাও, তুমি নিজের মুখে অর্জুনকে বলবে যে অর্জুন একটা চরিত্রহীন। রবি, তুই কার মুখে কি উচ্চারণ করার চেষ্টা করছিস? হ্যাঁ বাবা, সেরকম কিছু না বাবা। আমি থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দাদা অনিরুদ্ধের মুখ থেকে সমস্ত ঘটনা শুনেছি বৌমা। শুনলাম অর্জুন নাকি মিস্টার গুপ্তর মেয়ে সাধনাকে নিয়ে পালিয়ে এসেছে। হ্যাঁ না মানে আমি বলো। বলছি বাবা। হ্যাঁ, বলো বাবা বলো। আমি বিশ্বাস করিনি। আমি জানি যে ওই চাঁদের বুকেও কলঙ্ক আছে, কিন্তু অর্জুনের চরিত্রে একটুকু কলঙ্ক নেই। তাই তুমি আমার সমস্ত ঘটনা খুলে বলো বৌমা। কি হলো অঞ্জলি, চুপ করে আছো কেন? তুমি বাবার কাছে নিজের মুখে ঘটনাটা খুলে বলো। আমি হ্যাঁ, বলো বলো বৌমা বলো। তুমি তো জানো বৌমা যে আমি তোমাকে কতখানি বিশ্বাস করি, তাই আর তুমি চুপ করে থেকো না বৌমা। তুমি বলো, সমস্ত ঘটনা খুলে বলো। আমি বলো অঞ্জলি। শুনতে চাই যে অর্জুন কি সত্যি চরিত্রহীন? সে কি সত্যি ওই মিস্টার গুপ্তের মেয়ে সাধনাকে নিয়ে পালিয়ে এসেছে? অর্জুন কি সত্যি সাধনার ইজ্জত দিয়ে? অর্জুন শুধু সাধুরার ইজ্জত নেয়নি বাবা, সে আমার দিকেও হাত বাড়িয়েছিল। কি বললে বৌমা? সাধনার অর্জুন করে এত বড় সাহস? সস্তা অর্জুন ভট্টাচ! তুই এই ভুবন ব্যানার্জির বংশের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিলে। সেই অপরাধে তুই আমার সঙ্গে আসতে পারিসনি। ভয় নেই বাবা, তোমার কোনো ভয় নেই। আমি এক্ষুনি থানায় যাবো, থানায় গিয়ে সমস্ত পুলিশ ফোর্স নিয়ে ওই অর্জুন ভট্টাচের বাড়ি রেড করবো। ওই অর্জুন ভট্টাচকে আমি অ্যারেস্ট করবো। ওকে অ্যারেস্ট করে আমি এমন উচিত শিক্ষা দেবো যা দেখে
রাজপুত তালার মানুষ আতঙ্কে শিউরে ওঠে। বাবা It's my promise. অর্জুন ঠাকুরপো, অর্জুন ঠাকুরপো, এই হয়ে যাবে। দেখি মার্ডার করতে পারবো না, তাহলে কি হবে? নিজের ফাঁদে নিজে পড়ে কেমন লাগছে? তোকে যাতে তোমরা মারার করতে না পারো, সেইভাবেই আমি মিথ্যে কলঙ্কের পশুরা মাথায় তুলে নিয়েছি, মাথায় তুলে নিয়েছি, মাথায় তুলে নিয়েছি। এই সাধনাকে বিয়ে করে অসম্ভবকে সম্ভব করতে চলেছে আমার নাতি অর্জুন, আর তাকে হাতিয়ার করে গড়ে তুলেছে আমার মেয়ে আরতি। একই বিবেক, তুমি হাসছো? তোমার মুখে পাগলের গোলাপ শুনে হাসছি। কি বললে? যে তোমার মেয়ে নয় তাকে তুমি নিজের মেয়ে ধরে নিয়েছো, যে তোমার নাতি নয় তাকে তুমি নিজের নাতি সাজিয়ে তোমার সাজানো স্বর্গে বাতি জ্বালাবার স্বপ্ন দেখছো। হ্যাঁ দেখছি দেখছি, আমি অনেক স্বপ্ন দেখছি। তোমার স্বপ্ন সার্থক হবে না। কেন হবে না? কি করে হবে? পুঞ্জীকৃত ঘটনা রেলগাড়ি ঝড়ের বেগে ছুটে আসছে। তুমি কি জানো সেই পুঞ্জীকৃত ঘটনার সামনে মুখোমুখি ছুটে আসছে একটা এক্সপ্রেস ট্রেন, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনার পরেই তো সুঘটনার সূত্রপাত হবে। তাতে তোমার কি লাভ জগদীশ? অর্জুনের থেকে ভুবন বাবুর পরিচয় হবে, ভারতীতে তার স্বামীর কাছে ফিরে যাবে। আমি, স্ত্রী, পিতা, পুত্র, পুত্র পুত্র বধূ, এরা তো সুখে সংসার করবে, তো আমি জানি। তুমি জানো? হ্যাঁ জানি জানি। বিবেক, তুমি বড় বিবেকের মতো কথা বলছো। এই জগদীশ ভট্টাচার্য সব জেনে শুনে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সে তোমার রেলগাড়িটাকে ছুরিয়ে নিয়ে যাচ্ছে সে স্টেশনের দিকে, যে স্টেশনে আরে নাম হচ্ছে স্বর্গ। গাড়ি সেই স্বর্গ স্টেশনেই শেষ থামা থামবে। স্বর্গ স্টেশনে শেষ থামা থামবে না। স্বর্গ স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন আবার ছুটে গিয়েছে স্টেশনে দাঁড়াবে। সেই স্টেশনের নাম মা। আর এটাই হবে স্বর্গের পরের স্টেশন। হঠাৎ আমার বিবেকের করলো কেন? হঠাৎ আমার আত্মবিশ্বাসের কাজ ঘটলো কেন? হঠাৎ আমার ভেতর থেকে আরেকটা আমি বেরিয়ে এসে আমার সব চিন্তাকে উল্টো পাল্টা করে দিল। আরো কি মামা! কি হয়েছে? কি হয়েছে বাবা? অর্জুন কোথায় মা? অর্জুন কোথায়? অর্জুন তো কোথায় গেছে আমি জানি না, কিন্তু সাধনা ঘরের ভিতরে পবিত্রের সাথে কথা বলছে। বলো বলো, যে কথা বলো, কিন্তু তুই আমার কথা মন দিয়ে শোন না। বাবা মন দিয়ে শোন। তুই কোনো রকম দুর্বল হয়ে করবি না, কোনো রকম দুর্বল হয়ে করবি না। সাধনাকে কোনোদিন কোনো সময় সে অক্ষত গুপ্তর কাছে ফেরত পাঠিয়ে দিবি না। বাবা হ্যাঁ, এটাই হলো কুন্তির প্রতি দ্রোণাচার্যের আদেশ। বাবা তোমার কথা মতোই কাজ হবে। আমি অর্জুনকে সাবধান করে দিচ্ছি সে যেন নিখিল গুপ্তকে কোনোদিন ক্ষমা না করে। নিখিল গুপ্ত, এবার এবার তোমাকে তোমার পাপের সাজা পেতেই হবে, পেতেই হবে। হ্যাঁ মা, হ্যাঁ, ওই শয়তান নিখিল গুপ্তকে লকাপে ঢুকে ভগবানের কাছে বিচার পত্র করবার জন্যই আমি ভগবানের কাছে গিয়েছিলাম মা। অর্জুন, তুই তোর মায়ের সঙ্গে দেখা না করে ওই দারোগা বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলি? যাবো না, বন্ধু আমাকে খুব স্নেহ করেন। অর্জুন, তুই যদি কোনোদিন হঠাৎ জানতে পারিস ওই ভুবন ব্যানার্জি তোর মায়ের জীবনের চরম সত্য, তখন তুই কি করবি? না মা, তুমি পাগল হয়ে গেছো না? অর্জুন, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। উত্তর উত্তর জানতে চাও মা? তাহলে শোনো, আজ অর্জুনের হাতে এই দুটো ব্রহ্মাস্ত্র, একটা হাসপথ, একটা ব্রহ্মশীল। বুদ্ধিময়ী মা তুমি, সন্তান সময়ে ছেলের বাকি কথাটা তুমি বুঝে নিও মা। অর্জুন, এটি অর্জুনের হাতে ধূপ, হাতে ধরো পিস্তল। অর্জুন, যাস না, ছাড় অর্জুন, ছাড়। না না, আমার অর্জুন আমার আদেশ ছাড়া সে কারোর কোনো ক্ষতি করতে পারে না। নিখিল গুপ্ত,
আমাকে জেল খাটতে হবে। আর আদর্শবাদী ভুবন ব্যানার্জি, তোমাকে তোমাকে এবার আমার কাছে আসতেই হবে। আসতে পারি? আসুন। এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ, আপনি অর্জুনের কে হন? আমি অর্জুনের মা। ও, আপনি অর্জুনের মা? হ্যাঁ, আমি ছাড়া অন্য কোনো মহিলা অর্জুনের মা হবে এটা আপনি ভাবলেন কি করে? আপনার নাম? আমার নাম আরতি ভট্টাচার্য। আপনার স্বামীর নাম? হিন্দু ঘরে এই বৌরাজি স্বামীর নাম মুখে উচ্চারণ করতে পারে না। আইসি, এই দিন কাগজ কলম, আপনার স্বামীর নামটা এখানে লিখে দিন। আমি অশিক্ষিতা, আমি পড়াশোনা জানি না। শুনেছি অর্জুন শিক্ষিত। হ্যাঁ, অর্জুন আমার বিয়ে পাস। একজন অশিক্ষিত মায়ের এমন একজন শিক্ষিত সন্তান হয় কি করে? তাহলে তো ওই স্বর্গে গিয়ে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীকে জিজ্ঞাসা করে আসতে হয় তার মতো অশিক্ষিত মায়ের গর্ভে বিদ্যাসাগরের জন্ম হলো কি করে? আবার আপনি বাঁকা বাঁকা প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনি সোজা প্রশ্ন করুন, আমি সোজা উত্তর দেব। আপনার স্বামী কি লেখাপড়া জানতেন? হ্যাঁ। মানে তিনি কি শিক্ষিত? শুধু শিক্ষিত নয়, তিনি শিক্ষিত শয়তান। অলরাইট, একজন শিক্ষিত শয়তানের সন্তান যে আরো শয়তান হবে, দ্যাট ইজ কারেক্ট। এখন বলুন, আপনার স্বামী এখন কোথায়? আমার স্বামী অনেকদিন আগে নিরুদ্দেশ হয়ে গেছে। যদি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন দারোগাবাবু। আপনার জীবনের সঙ্গে আমার জীবনের একটা অদ্ভুত মিল রয়েছে। আপনার জীবন থেকে যেমন আপনার স্বামী হারিয়ে গেছে, ঠিক একইভাবে আমার জীবন থেকে হারিয়ে গেছে আমার স্ত্রী ভারতী। তাকে আমি মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। যাকে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তার কথা বলতে আপনার লজ্জা করছে না? ভারতী দেবী, আপনি কি আপনার জীবনের জীবন কাহিনী আমাকে শোনাতেছেন দারোগাবাবু? আই এম সরি, আপনি আপনি আমার কথা কিছু মনে করবেন না, আমি এর জন্য দুঃখিত। এখন বলুন, আপনার ছেলে অর্জুন এখন কোথায়? আমি জানি না। আপনি কি জানেন আপনার ছেলে অর্জুন যে কোম্পানিতে চাকরি করত, সেই কোম্পানির মালিক মিস্টার সেবাব্রত গুপ্তের একমাত্র কন্যা সাধনাকে তার ইচ্ছার বিরুদ্ধে অর্জুন জোরপূর্বক তুলে নিয়ে এসেছে? বলে যান। পবিত্র নামে এক সমাজ বিরোধী আর অর্জুন, এই দুইজন মিলে ওই সাধনা দেবীকে বলাৎকার করেছে। থামলেন কেন? বলে যান দারোগাবাবু। অর্জুনকে আমি ভীষণ স্নেহ করতাম। অর্জুন প্রায় আমার বাড়িতে যেত, আমার ছেলের বউ নাতি ওকে ভীষণ ভালোবাসতো। কিন্তু সেই সুযোগ নিয়ে আপনার ওই আদর্শবান ছেলে অর্জুন আমার পুত্রবধূর দিকে খারাপ হাত বাড়িয়েছিল। আমার বিরুদ্ধে আপনার সমস্ত অভিযোগ মিথ্যে, সাজানো চক্রান্ত তার কিছু নয়। সাজানো? হ্যাঁ কাকাবু, বিশেষ করে আমি মায়ের দিকে বলছি, আমার কথাগুলো বিশ্বাস করুন। বিশ্বাস? আবার আমি তোমাকে বিশ্বাস করব? তোমাকে আমি কতখানি ভালোবেসেছিলাম, আর তুমি সেই ভালোবাসার সুযোগ নিয়ে ছি 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 ছি। তখন তো আমি জানতাম না যে তুমি এত বড় একটা লম্পট। খবরদার দারোগাবাবু, বাবা হয়ে মায়ের সামনে তার আদর্শবাদী ছেলের নামে কুৎসিত কথা আপনি উচ্চারণ করবেন না। হ্যাঁ, অর্জুন আমার নিজের হাতে তৈরি ইস্পাত। আমি জানি আকাশের চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার অর্জুনের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই। আপনার মিথ্যে অহংকার আরো দেবে। আমি ভগবানকে অবিশ্বাস করতে পারি, কিন্তু আমার পুত্রবধূ অঞ্জলিকে আমি অবিশ্বাস করতে পারি না। আর সে আমাকে নিজের মুখে বলেছে। কি বলেছে অঞ্জলি বৌদি? তুমি একটা চরিত্রহীন, তুমি তার থেকে খারাপ হাত বাড়িয়ে। মিথ্যে কথা বলেছি বাবা, আমি সব মিথ্যে কথা বলেছি। হ্যাঁ, অর্জুন ঠাকুর সম্পূর্ণ নির্দোষ, অথচ সেবাব্রত গুপ্তের লোকেরা ওকে খুন করতে চায়, সেটা ভেবেই আমি আপনাকে মিথ্যে কথা বলেছি। হ্যাঁ, অর্জুন ঠাকুর জেল হাজতে থাকলে ওই সেবাব্রত গুপ্তের লোকেরা ওকে খুন করতে পারবে না, সেটা ভেবেই আমি মিথ্যে কলঙ্কের পশরা মাথায় তুলে নিয়েছিলাম বাবা, মাথায় তুলে নিয়েছিলাম। আমি কি স্বপ্ন দেখছি? না না বাবু, না স্বপ্ন দেখছেন না, আপনি নিজের উপরে বিশ্বাস হারিয়ে আপনি এখন দুঃস্বপ্ন দেখছেন।
সরকারটা যে উঠোনে দাঁড়িয়ে আছেন দারোগা বাবু, আমার কিং কর্তব্যভূমি হলো অসহায় ভুবন ব্যানার্জিকে ঘিরে আছে অসভ্য আপনজন। কে আপনি? আমি আমি অর্জুনের দাদু, সাধনা এবং আরতির বাবা, আর আরো অনেক অনেক ঘটনার সাক্ষী। ও, কিসের সাক্ষী? আজ থেকে 21 বছর আগে এক নারকীয় রাজ সাক্ষী। আজ থেকে 21 বছর আগে এক নারকীয় ঘটনার সাক্ষী। কে কে আপনি? আপনি নিজেকে ঘুমটা আড়ালে লুকিয়ে থাকবেন না। আপনি কে বলুন, এক্ষুনি বলুন কে আপনি। ঘুমটা খুলে আপনি আপনার বুকটা দেখান। দারোগা বাবু, ঘোমটা খুললে আজকে আপনি আমাকে চিনতে পারবেন দারোগা বাবু? ভারতী! কে ভারতী? আমার মায়ের নাম তো আরতি। আরতি? তার মানে অর্জুনই আমার ছোট ছেলে শোক। হ্যাঁ হ্যাঁ, শোন শোন শোন, এতদিন যে কথা আমি বলতে পারিনি সে কথা বলছি শুনুন। ওই দারোগা বাবুই হচ্ছে অর্জুনের বাবা। ও অর্জুন, আয়, আমার কাছে আয়, কাছে আয়। কে? কাকে আপনি সোম বলে ভুল করছেন স্যার? কাকে আপনি সোম বলে ভুল করে সম্বোধন করতে চাইছেন? আপনি কে? কে আপনি? আমি তোর বাবা রে। বাবা? আপনি নিজেকে বাবা বলে সম্মান দিচ্ছেন না আমার কাছে? আপনি তো সেই বাবা যে আমার মাকে মিথ্যে সন্দেহ করে আজ থেকে 21 বছর আগে রাতের বেলাতে অন্ধকারে বের করে দিয়েছিলেন। হ্যাঁ, আপনি সেই বাবা যাকে যাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই আপনাকে বাবা বলে মেনে নিতে পারবো না। মানতে পারবো শুধুমাত্র একটাই শর্তে, যদি আপনি 24 ঘন্টার মধ্যে ওই নিখিল গুপ্তকে অ্যারেস্ট করে আমার মায়ের পায়ের সামনে এসে তাকে অপমানের পথ নিতে পারেন, আমার মায়ের পায়ের কাছে ক্ষমা চাপাতে পারেন, ঠিক সেই শর্তে আমি আপনাকে বাবা বলে মানতে পারবো। তা না হলে যে শয়তান নিখিল গুপ্ত আমার মায়ের অপমান করেছিল তার হাত দুটো আমি কেটে দেবো, তার পা দুটো আমি ভেঙে দেবো, তারপর এই পিস্তলের গুলিতে বুক ঝাঁঝরা করে তার বুকের রক্ত আমি হাতে লাগাবো। স্যার, নিখিল গুপ্ত, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। অর্জুন, আইন তুই নিজের হাতে তুলে দিস না অর্জুন। আইন? না, আমি মানি না কোনো আইন। আমি চিরদর্শন বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি মহাভয়, আমি দুর্বার, আমি দুর্বারের ভেঙে পড়ি শান্তির। আমি মানি না কখনো আইন। আমি গর্বেরও, আমি ভীম ভাসমান আইন, আমি মহাবিদ্রোহী রণকান্ত। আমি সেই দিন হব শান্ত যখন রত্নের চন্দন দোল আকাশে বাতাস ধরিবে না, অত্যাচারী সরগ্রীবান ভীম রণবে না। আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত। বেশ করেছি, আমি বেইমানি করছি। আমি অর্জুনকে ভালোবাসি, তাই কায়দা করে ওকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। অর্জুনকে পুলিশের হাতে দিলে কারণ অর্জুনকে আমাদের হাতে মরতেই হবে। না না, অর্জুনকে তোমরা কিছুতেই মারতে পারবে না, কিছুতেই না। না, তার আগে শয়তান নিখিল গুপ্তের রাস্তার বাড়িতেই পড়ে থাকবে। তাই অর্জুন ধরিত্রীর মতো আমি তোমার অত্যাচার নাশ করে জিনিসটা করো। তোমার পিস্তল থেকে গুলিগুলো আমি অনেক আগে বের করে নিয়েছি। মেয়েটা অভিনীত হলো কাজের লোক, তা না হলে আজ হয়তো দাদার সামনে কোনো ভাইয়ের মৃত্যু হতো কিংবা ভাইয়ের সামনে দাদার মৃত্যু হতো। কি বলছিস তুই? আমি তো ছোট ভাই সোম। আমাদের মা এক। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমরা দুজনেই ভুবন ব্যানার্জির সন্তান। আমাদের শরীরের রক্ত সব এক দাদা। তুই আমার ভাই সব। আয় না ভাই,
সাধনা, তার আগে ওই শয়তান নিখিল গুপ্তকে আমাকে সাহায্য করতেই হবে। নিখিল গুপ্ত! হ্যাঁ, নিখিল গুপ্ত। যে ওই শিবাব্রত গুপ্তের আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তি হলো নিখিল গুপ্ত। আমার মা এবং বাবার মধ্যে বিচ্ছেদ ঘটনার মূলে হলো ওই ব্যক্তি নিখিল গুপ্ত। নিখিল গুপ্ত! ওই কান পেতে শোনো, দিকে দিকে বাজিতে ডঙ্কা, শঙ্কা নাই কোয়ার, মারিয়ার মুখে মরণের বাণী। মাতমান রক্ত যা ছিল করেছে শোষণ, নিরুক্তদের হার দিয়ে রণ, শত শতাব্দী ভাঙেনি যে হার, সেই হারে ওঠে গান। 70 মান বাঁচাবো আজ, 70 নেব প্রাণ। সাবধান, সাবধান, সাবধান। তোমার গুপ্ত পরিচয় সবার সামনে প্রকাশ হয়ে গেল। এবার ওই কর্ণ আর অর্জুন মিলে তোমাকে শাস্তি দেবে। নিখিল গুপ্ত, তোমাকে যে আজ মরতেই হবে। দারোগা ভুবন ব্যানার্জি থাকতে নিখিল গুপ্তকে কেউ মারতে পারবে না। কি হচ্ছে দাদা? ওই নিখিল গুপ্ত যে আপনার শত্রু সেটা আপনি ভুলে গেছেন? না ভুলিনি, আমি জানি ওই নিখিল গুপ্তের মতন জানোয়ার ওই পৃথিবীটা দুটো নেই। কিন্তু সেই ব্যক্তি ভুবন ব্যানার্জির শত্রু, তার সাথে আইনের রক্ষক দারোগা ভুবন ব্যানার্জির কোনো শত্রুতা নেই। তাহলে নিখিল গুপ্ত কোনো শাস্তি হবে না? তবে নিখিল গুপ্তকে অ্যারেস্ট করে আমরা আদালত তুলবো। আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে তাকে যা শাস্তি দেবে আমাকে তাই মাথা কিন্তু আমার অপরাধের কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষীও নেই। আছি, আমি হলাম তোমার সব ষড়যন্ত্রের সাক্ষী। ওকে শাস্তি দিন। ওই নিখিল গুপ্তকে আপনি ছাড়বেন না, ওকে চরম শাস্তি দিন, চরম শাস্তি দিন। নিখিল গুপ্ত, আপনার কোনো ভয় নেই, আপনি ভেতরে যান। আদালত ছাড়া আপনাকে আর কেউ উচিত শিক্ষা দিতে পারবে না, কেউ না। দারোগা বাবু, দারোগা বাবু! দারোগা বাবু! আপনি মানুষ নন! দেবতা! আর শুনে যাও দেবতা, কিছুক্ষণ পর বাবার মনে পড়ে থাকবে অর্জুনের দেহ। আপনি অর্জুনকে মারবেন। আরে বাবা বাবা বাবা, কি দারুণ দৃশ্য! একজন নায়ককে বাঁচাবার জন্য দুজন নায়িকার কি অপূর্ব নায়িকা হলো আপনার মেয়ে। আরে তুই তো সহ নায়িকারে খারাপ জানে, তুই আমার স্বর্গ থেকে পতনের সাক্ষী। আমি আমার সমস্ত অপরাধের সাক্ষীকে আমি আমার শাস্তি হবার আগে পৃথিবীর মাটি থেকে কে পালিয়ে গেল? ওই ভাঙা বাড়ির পাশ দিয়ে কে একটা পালিয়ে গেল। তাহলে তো ওই পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি কোনো গুপ্তচর না, নিখিল গুপ্ত নিজেই। নিখিল গুপ্ত কোথায় পালাবে? এই অর্জুনের হাত থেকে তোমার কাছে কেউ বাঁচাতে পারবে না। তোমাকে যেমন করে আমি ধরবোই, তোমার রক্তে আমি হাত লাগাবোই নিখিল গুপ্ত। তুমি কি হয়েছে? কি হয়েছে? জীবন নাটকের এটাই যে শেষ দৃশ্য অর্জুন। তাই তো তোমাকে বাঁচাতে এসে আমি ভালোবাসার শ্রেষ্ঠ দাম মৃত্যুকে মাথায় তুলে নিলাম। আমাকে ওই নিখিল গুপ্ত গুলি করেছে। চলে যাও অর্জুন, সন্তানটা পালিয়ে যাচ্ছে।
পল্লবী, আমি 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 তোমাকে ভুল বুঝেছিলাম পল্লবী, কিন্তু আমার যখন ভুল ভাঙলো আমাদের কিছু করার নেই। নিখিল গুপ্ত, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। নিখিল গুপ্ত, যে অর্জুনের হাত থেকে তুমি সব কিছু কেড়ে নিয়েছো, এই অর্জুনের হাতে তোমাকে মরতেই হবে। তোমার রক্তে হাত লাগাবোই আমি মেটাবো আমার ভালোবাসার মহামূল্য। সাবধান নিখিল গুপ্ত, অর্জুন আসছে। সাবধান, সাবধান, সাবধান। অর্জুন পাগলের মতো নিখিল গুপ্তকে তাড়া করে ফেলাচ্ছে। বাবা, ও মা, রবি, আমি ওকে বাধা দিতে পারলাম না। তোমরা যদি পারো একবার চেষ্টা করো, একবার চেষ্টা করো। আমি যাবো, আমি গিয়ে অর্জুনকে শান্ত করে ফিরে নিয়ে আসবো। শুনবে না, সে আর কোনো কথা শুনবে না। তার মায়ের অপমানে সহ্য বাচ্চাটি অর্জুন আজ পাগল হয়ে গেছে। কিন্তু তোমার জামাই যে অর্জুনের পিছু পিছু তাড়া করছে। কি হবে? বলো না বাবা, কি হবে বলো না বাবা। কি হবে? আমি অর্জুনকে শান্ত করে ফিরিয়ে নিয়ে আসবো বাবা। আমি তারপর অর্জুনের হাত থেকে নিখিল গুপ্তকে বাঁচিয়ে তাকে তুলে দেবো আমি আইনের হাতে। হ্যাঁ, সুযোগ পাবে, কিন্তু তার আগে তোমাকে বলতে হবে আর যদি তোমার মনের মতো নয় বোন। আমি তাই বলবো। ওরে ওরে বোন, বাচ্চা রে বোন। না না, শয়তান নিখিল গুপ্ত, তুমি অনেক পাপের ভোগ খেয়েছো, কিন্তু আজ তোমাকে আমার হাতে কেউ বাঁচাতে পারবে না। অর্জুন বন্ধু না মানে ভাই, অর্জুন আমার ভাই বন্ধুটা না। কুরুক্ষেত্র রণাঙ্গনে পাণ্ডব পক্ষ কুরু কৌরব পক্ষ একসঙ্গে হাজির হয়েছে। এবার সেই পুলিশ অফিসার বিশ্বনাথ করে রাখো, সেও আমার কাছে এসে জয়দ্রথের প্রাণ ভিক্ষা চাক। এই অর্জুন, আমি তো দাদা রে, আমার কথা বল, কিছুটা নামা ভাই। এখন যদি ভালো চাও তাহলে অস্ত্র খাওয়ার পর কর। না না স্যার, না, আমি শুধুমাত্র আমার মায়ের পায়ের চরণে নিজেকে সমর্পণ করার জন্য জন্মেছি, আপনার কাছে অস্ত্র সমর্পণ করার জন্য নয়। অর্জুন, আমি তোর মা বলছি বাবা। তুই তোর বাবার কথা শোন বাবা, তোর বাবার কথা শোন। তুমি কি আমার সেই জনম দুঃখিনী মা? তুই একবার বাবাকে বাবা বলে ডাক। না না দাদু, না সব বুঝতে পারবি, সব না, কোনো মতেই না। একবার বাবা বলে ডাকি আমার মনের থেকে সমস্ত বৃদ্ধ চিরকালের জন্য মুছে যাবে, তা আমি ওই লোকটাকে এখন বাবা বলে ডাকতে পারবো না, কিছুতেই না। অর্জুন, আমি তো দাদা রে, আমার কথাটা শোন ভাই, আমার কথাটা শোন, তুই পিস্তলটা নামিয়ে দে ভাই, নামিয়ে দে, আমি তোর বাবার কথা শোন বাবা। নামিয়ে দে। অর্জুন শোন। আজ আমার ভীষণ লোভ হচ্ছে গো বৌদি। অন্তত এই মুহূর্তে তোমাদের সকলকে দেখে আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে, তোমাদের সকলকে নিয়ে উত্তরতে বলতে ইচ্ছে করছে, আনন্দে বলে উঠি, শয়তান নিখিল গুপ্ত। দারোগা বাবু, তুমি আমার বুক থেকে আমার অর্জুনকে কেড়ে নিলে। নিলাম, এই পোশাকের ভিতর থেকে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর বিচারক। সেই বিচারকের ন্যায় বিচারে কোনো ভুল হয়নি। আপনার ছিটকে লেগেছে সন্তানের বুকের রক্ত। অর্জুন, অর্জুন কেন বাবা তুই আমার কথা শুনলি না? বল বাবা, বল কেন তুই আমার কথা শুনলি না? আমি আমার জীবন নিয়ে তোমার কাছে ভুলে প্রায়শ্চিত্ত করলাম গো মা। আমার পুত্রের রক্ত দিয়ে দিলাম
একবারে থেমে গেল। এই গাড়ি আর যাবে না, দয়া করে আপনার চামড়া খালি করে দিন, বাইরে গিয়ে দেখুন এইটাই স্বর্গের পরে পথে